অপেক্ষা। রাজনৈতিক বিশ্লেষণে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে লোকসভা নির্বাচনে ভারতের সর্ববৃহৎ গণতান্ত্রিক নির্বাচনের ফলাফল জানতে এখন শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক থেকে অরাজনৈতিক মতামত সময়ের সাথে। লোকসভা নির্বাচনের এক্সিট পোল যেটা বেরিয়েছে, সেই এক্সিট পোলে পরিষ্কারভাবে একটা জিনিস মানুষের কাছে ক্লিয়ার যে বিজেপি সেকেন্ড টার্ম অনুযায়ী থার্ড টার্ম অনুযায়ী আবার আসছে। দেখুন, কেন মানুষের ভোট দেবে বিজেপি ছাড়া অন্য দলকে? বিগত 10 বছরে নরেন্দ্র মোদীজি যে কাজ করেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টের প্রতিটা কাজ মানুষের কাছে যেভাবে এসছে, সেই কাজের দরুকে মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকারকে আনবে। আসলে এখন গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ জুড়ে যেটা চলছে সেটাকে আমি খুব রাজনীতি চলছে বলে মনে করি না। কারণ এখানে যেগুলো মানুষের সমস্যা, সত্যিকারের মানুষ যে সমস্যাগুলো নিয়ে জর্জরিত, সেগুলো অ্যাড্রেসড হচ্ছে না। যেমন আমি যদি ভারতবর্ষের প্রেক্ষিতে দেখি, একটা সরকার, একটা দেশের সরকার, তার প্রাইম গুরুত্ব কি থাকে? তার প্রাইম গুরুত্ব থাকে মানুষের যে 6টা নিডস, খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, এই 6টা যাতে মানুষ ঠিকঠাকভাবে পায় তার প্রতিটি ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখছি কি এর উল্টোটা, যে এই 6টা জিনিস মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে তাকে তার গোটা চিন্তাটাকে অন্যদিকে ডাইভার্ট করা। সেখানে মন্দির, মসজিদ, উগ্র জঙ্গি হিন্দুত্ববাদ, ঘৃণা ভাষণ এবং সর্বোপরি নাগরিকত্ব আছে কি না কারোর সেটা প্রমাণ চাওয়া, এই যে ভয়ঙ্কর অস্তিত্ব ধরে টান দেওয়ার যে ব্যাপার, আর এর সঙ্গে যে কমন কথাগুলো সেটা হচ্ছে সত্যি আক্ষরিক অর্থে দেশকে বেচে দেওয়া, তার প্রাকৃতিক সম্পদ থেকে মানুষের শ্রমে উৎপাদিত যে সম্পদ এতদিন ধরে ছিল সেগুলো প্রত্যেকটা বিক্রি করে দেওয়া, মধ্যে দিয়ে গোটা দেশকে একেবারে শেষ করে দেওয়ার ক্ষেত্রে বর্তমান কেন্দ্রীয় সরকারকে আমি পুরোপুরি দায়ী করি। আশাবাদী তো খুবই, বিশেষ করে বেশ কয়েকটা জায়গাতে আমাদের এবারে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে আমাদের যে প্রার্থী তালিকা, বলা যেতে পারে রাজনৈতিক মহলে সকলেরই প্রশংসা তারা অর্জন করেছে। নবীন প্রজন্মের মধ্যে বেশ কয়েকজন, আপনি সে ঝাড়গ্রামের সোনামণি থেকে শুরু করে আমাদের প্রদীপুর, আমাদের সৃজন, তারা যেভাবে প্রচার সহ মানুষের সাড়া পেয়েছে, এবং আমাদের তরুণ প্রজন্ম যারা ভোটে দাঁড়ায়নি তারাও যেভাবে এবারে নির্বাচনে সারা রাজ্য জুড়ে ঝাঁপিয়ে পড়েছেন, কমল মীনাক্ষী সহ ইয়াং যারা আমাদের পার্টির নেতৃত্ব যারা উঠে আসছেন, মানুষের যে সাড়া আমরা পেয়েছি, আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে আগামী দিনে আমাদের পার্টিকে এই তরুণ প্রজন্মের কমরেডরা অনেকদিন ধরে পার্টিকে এগিয়ে নিয়ে যাবে এবং পার্টিকে একটা ভালো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে সাহায্য করবে। উন্নয়নের নিরিখে, কাজের নিরিখে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, সাধারণ মানুষ যদি সেই উন্নয়নের কথা ভেবে ভোট দেয়, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক সিম্বল জোড়াফুল, ঘাসের ওপর জোড়াফুল এগিয়ে আছে। এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিগত 5 বছর ধরে মহুয়া মৈত্রর নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই কাজের নিরিখে মানুষ যখন জনসমর্থন দেবে সেটা তৃণমূলের পক্ষেই হবে। সুতরাং 3 নম্বর বোতাম টিপে মানুষের ভোট আমরা পেয়েছি, এটা আশা রাখছি। এবং মহুয়া মৈত্র জয়লাভ করবে আগামী 4ঠা জুন, তার সার্টিফিকেট শংসাপত্র গ্রহণ করবে, এটাই আমরা আশা রাখছি। জাতীয় প্রেক্ষাপটে এবছরের লোকসভা নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটাই কারণে, এর নির্বাচন কিন্তু সিপিএম, তৃণমূল, কংগ্রেসের নির্বাচন নয়। এই নির্বাচনটা দেশ বাঁচানোর নির্বাচন। অর্থাৎ যে কোনোভাবে বিজেপিকে পরাস্ত করে সাম্প্রদায়িকতা এবং তাদের যে ভারতবর্ষের সম্পদ এবং ভারতবর্ষের বিচ্ছিন্নতাবাদ, এর বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আশা করি যে সর্বভারতীয় স্তরে আমাদের যে পার্টি রিপোর্ট আছে, আমরা 295টা আসন বা তার বেশি আসন পেয়ে আমরা লোকসভা নির্বাচনে আমাদের ইন্ডিয়া জোট জয়ী হবে এবং আমরা অবশ্যই আগামী দিনে বিজেপিকে সরিয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে অগ্রসর হবে। বিরোধী দলের কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, বিরোধী দল কোনো অল্টারনেটিভ দিতে পারেননি। পশ্চিমবঙ্গের কাছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার কারণ কী কারণ? কী জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কাট দেবে?
কী জন্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম বা কংগ্রেসকে ভোট দেবে। এখানটায় দেশের নিরাপত্তার ক্ষেত্রে দাঁড়িয়ে, দেশের সম্মানের ক্ষেত্রে দাঁড়িয়ে, অর্থনৈতিককে কেন্দ্র করে দাঁড়িয়ে সমস্ত দিক থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট সর্বস্তরে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কাজ করে। কোনো বিষয়ে বিজেপি সরকার সমর্থন করা যায় না। আপনারা বলুন, অগ্নিবীর থেকে শুরু করে যেসব যুবকদের নিয়ে ছেলে খেলা করা হলো, এই 2 কোটি করে চাকরি দেবে, 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা, সেই চাকরি আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে ভারতবর্ষের যে সমস্ত গৌরব জায়গাগুলো রয়েছে সেইখানে কর্মী সংগঠন শুরু হয়ে গেল। চাকরি হওয়া তো দূরস্থ, চাকরি ছাঁটাই হলো, কৃষকরা চারিদিকে আত্মহত্যা করছে, শ্রমিকদের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে বিশেষ করে এই সরকার কোনোভাবে কোনো সেগমেন্টের মানুষের জন্যই কাজ করেনি, না গরিবের জন্য করেছে, না কিছু কারোর জন্য করেছে। 2-1% মানুষের জন্য এরা কাজ করেছে, তারা হচ্ছে আদানি, তারা হচ্ছে আম্বানি, মোদির যারা বন্ধু বান্ধব, তাদের জন্য এই সরকার কাজ করেছে। কিন্তু ভারতবর্ষের গ্রামীণ মানুষ, শহুরে মানুষ, গরিব মানুষের জন্য এই সরকার কোনো কাজ করেনি। তাই সাধারণভাবেই মানুষও তাদের পাশে থাকবে না, এটাই আমাদের বিশ্বাস। প্রথমত হচ্ছে যে এবারের নির্বাচনে আমরা সকলেই জানেন আমাদের রাজ্যে তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত মানুষের ঐক্য তৈরি করে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সর্বশেষ 42টা যে আসন, সেই আসনে কংগ্রেস সহ বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবেই 42টা আসনে আমরা একসঙ্গে লড়াই করছি এবং তৃণমূল বিজেপি বিরোধী মানুষকে ঐক্যবদ্ধ করে যে প্রচার আমরা লাগাতার গত 2 মাস ধরে করেছি, মানুষের যে সাড়া পেয়েছি, তাতে আমরা ভালো ফলাফল প্রত্যাশা করছি। এর যে এক্সিট পোল গেল 7ম দফা নির্বাচনে, সেক্ষেত্রে সারা দেশের এক্সিট পোলের ক্ষেত্রে সবাই করছে যে বিজেপি একটা ভালো ফল করছে। এটা কিন্তু নতুন নয়। যখন ভোট হচ্ছে, যখন ডাক দেওয়া হলো আপকিবার 400 পার, আবার 400 পার, এটা কিন্তু কোনো রকমভাবে গিমিক নয়, এটা সাধারণ মানুষের, তলাকার মানুষের প্রতিক্রিয়াটাই বিজেপির তরফ থেকে, নরেন্দ্র মোদীর তরফ থেকে, এনডিএর তরফ থেকে বলা হয়েছিল যে এবার আমরা 400-র উপরে সিট পেতে চলেছি এবং বিভিন্ন সমীক্ষায় সেরকমই দেখাচ্ছে। এটা কোনো রকম গিমিক না। আসলে মিডিয়াগুলো, সকলেই আপনারা জানেন যে মিডিয়াগুলো কার্যত কর্পোরেটের টাকায় পরিচালিত মিডিয়া, যারা গত 2 মাস ধরে লাগাতারভাবেই মূলত ইস্যুগুলোকে না প্রচারের মধ্যে এনে, নন ইস্যু, সাম্প্রদায়িক ইস্যু, এইগুলোকে সামনে এনে বিভাজনের যে রাজনীতি করবার চেষ্টা করেছে। আমরা সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের প্রতিদিনের যে সমস্যা, জীবন জীবিকার সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, কৃষকের সমস্যা, শ্রমজীবী মানুষের সমস্যা, সেগুলো হচ্ছে সামনে তুলে এনে এবারের নির্বাচনে আমরা আমাদের যে প্রচার, সেই প্রচারটা আমরা সংগঠিত করবার চেষ্টা করেছিলাম, যেটা হওয়া উচিত। কিন্তু কার্যত এইগুলোকে উপেক্ষা করে বিজেপি একেবারে শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িকতার যে বাতাবরণ, সেই বাতাবরণ করার চেষ্টা করছে। আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, আমাদের দেশের গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারা বিজেপির এই যে পোলারাইজড রাজনীতি, তাকে বিভ্রান্ত না হয়ে প্রকৃতপক্ষে জীবন জীবিকার যে লড়াই, গণতান্ত্রিক যে লড়াই, সেই লড়াইয়ে তাদের যে রায়, সে রায় দেবে। যে আমার প্রতিটি ক্ষেত্রেই মনে হচ্ছে যে একটা সময় 2021 সময়ও যেটা অতটা মনে হয়নি, কিন্তু যত তারপরে সময় এগিয়েছে, এই কেন্দ্রে যে সরকার রয়েছে, তার যে দর্শন রয়েছে, তার যে চিন্তা রয়েছে এবং তার যে মোড অফ অ্যাক্টিভিটি রয়েছে, তার সঙ্গে এই রাজ্য সরকারের খুব পার্থক্যটা ক্রমশ এত কমে আসছে যে বহু সময়ই আর খুব একটা তফাৎ করা যাচ্ছে না। তবুও এখনো 2-1টা জায়গা আছে যেগুলোয় তারা এখনো টান দেয়নি। যেমন ধরে যাক, নাগরিকত্ব প্রশ্নে এখনো এই রাজ্য সরকার অন্তত মুখে হলেও, জানি না কাজে কতটা করেছে বা করতে পারবে আদৌ, মুখে হলেও তার একটা বিরোধিতা তারা করছে। এই জায়গা থেকে যদি সূক্ষ্ম এইটুকু 2-1টা ছোটোখাটো পার্থক্য ছাড়া একটা রাজ্য সামগ্রিকভাবে, ধরা যাক শিক্ষায় যে বিভৎস দুর্নীতি, তার সঙ্গে এই শিক্ষায় দুর্নীতি কাদের মধ্যে এফেক্ট ফেলবে? শিক্ষায় দুর্নীতি মধ্যবিত্ত সমাজের মধ্যে এফেক্ট ফেলবে। এটা কিন্তু আপামর জনসাধারণের মধ্যে খুব এফেক্ট ফেলবে এমনটা নয়, কারণ ভারতবর্ষের শিক্ষক এবং সরকারি কর্মচারীর সংখ্যা মিলিয়ে বড় জোর 10 লক্ষ। এবার পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10.5 কোটি, সেখানে বাকি অংশের মানুষের কাছে এই শিক্ষা দুর্নীতি খুব এফেক্ট ফেলবে না। কিন্তু যেটা ফেলবে কোনটা? যেটা ফেলবে
রেশন কেলেঙ্কারি ভয়াবহ, যেটা প্রতিটা মানুষ A to Z প্রত্যেকের উপর তার প্রভাব। কোনটা ফেলবে? মিড ডে মিল কেলেঙ্কারি। কোনটা ফেলবে? কয়লায়। এই বিষয়গুলো কিন্তু মানে সমস্ত স্ট্রাটা, সমস্ত স্তরের মানুষের মধ্যে কিন্তু এফেক্ট ফেলবে, যার ফলে এখন কিন্তু রাজ্য আর কেন্দ্রের যে সরকার, আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলি বা নির্বাচিত ফ্যাসিস্ট সরকার কেন্দ্রে রয়েছে, এ রাজ্যেও আমি নির্বাচিত ফ্যাসিস্ট হয়তো বলতে পারছি না, কিন্তু এটা মানতে কোনো অসুবিধে নেই, এটি একটি নির্বাচিত স্বৈরতান্ত্রিক সরকার। এর উল্টো দিকে বিকল্প যে শক্তিদের উঠে আসার কথা ছিল মানুষের সমস্যাগুলো নিয়ে, যেগুলো আমি প্রথমেই বলেছি, সেই শক্তিগুলো এতটাই দুর্বল, শুধু দুর্বল নয়, এবং নিজেদের মধ্যে তাদের যে অন্তর্কলহ, এবং আমি বলতে আরেকটা স্পেসিফিক উল্লেখ করব যে 34 বছর যারা ক্ষমতায় ছিল সেই CPM, তারা শুধুমাত্র টিভিতে তাদেরকে দেখা যায় দু একটা কাগজে মন্তব্য। আমি যদি 2011 থেকে ধরি আজকে পর্যন্ত মানুষের চাহিদা নিয়ে তাদের যে লড়াই আন্দোলন, সেইটা চোখে পড়েনি, যার ফলে আমার ধারণা তারা শূন্যর থেকে খুব বেশি এগোবে না। যদি এগোয় সেটা খুব মিরাকেল হবে যদি এক হয়। উন্নয়নের নিরিখে উন্নয়ন যেখানে মানুষ সেখানে রাখবে। উন্নয়নের পাশে মানুষ 365 দিন যে উন্নয়ন দেখেছে, 365 দিন উন্নয়নের পাশে মানুষ থাকবে। আমরা 100% আশাবাদী। ভোটের আগে থেকেই বলেছিলাম, আমাদের প্রার্থী ঘোষণার ভোট ঘোষণার অনেক পরে বিজেপি প্রার্থী ঘোষণা করেছিল, CPM প্রার্থী ঘোষণা করেছিল, জোট বলে ঘোষণা করেছিল, কিন্তু জোট কোনো অফিসিয়ালি ঘোষণা হয়নি। তারপরে নিজেরা আলাদা করে প্রচার করেছে, সেই প্রচারে মানুষের জনসমর্থন পাওয়া যায়নি। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এসে কৃষ্ণনগর শহরের বুকে র্যালি করেছিল, সেখানেও মানুষের জনসমর্থন দেখা যায়নি। সুতরাং এর থেকে পরিষ্কার যে মানুষ যারা হিংসা, দাঙ্গা এই সমস্ত জিনিসকে পছন্দ করে না, উন্নয়নকে সমর্থন করে, এবং উন্নয়নকে সমর্থন করে মহামৈত্রকে জয়লাভ করাবে। রাজ্য সরকার কাজ করতে চাইছে না। রাজ্য সরকারকে যে ফান্ড দেওয়া হয়, প্রচুর ফান্ড দেওয়া হয়েছে গত 10 বছরে। আপনি যদি দেখেন 2004 থেকে 14 সাল, এই 10 বছরে কংগ্রেস গভর্নমেন্ট যে ফান্ড পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে, তার থেকে কয়েক গুণ বেশি ফান্ড রাজ্য সরকারকে নরেন্দ্র মোদী সরকার দিয়েছে। সেটা মিস ইউটিলাইজেশন হয়েছে, সে টাকা লুট হয়েছে, চুরি হয়েছে। সে এখন বহু অংশের মানুষ সেই ফান্ডের ঠিকঠাকভাবে পায়নি। যাদের বাড়ি দরকার নেই তারা বাড়ি দরকার আছে, তারা বাড়ি পায়নি, যাদের বাড়ি দরকার নেই তারা বাড়ি পেয়েছে। এমন বহু জায়গায় আছে 100 দিনের কাজে টাকা লুট হয়েছে। তো সেসব জায়গাগুলো রেকটিফাই করার একমাত্র অবদান হচ্ছে বিজেপি সরকারকে আনা। ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচানোর কোনো জায়গা নেই। যেটা সব থেকে একটা গণতান্ত্রিক দেশে প্রথম যেটা দরকার, স্বচ্ছতা। আমাদের মনে হয়েছে যে ইলেকট্রাল বন্ড এটা পৃথিবীর সব থেকে বড় দুর্নীতি, যেটা বিজেপির আমলে সংগঠিত হয়েছে। এর থেকে বড় দুর্নীতি আমার মনে হয় যে ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন ইলেকট্রাল বন্ডের মতন দুর্নীতি হয়েছে। এবং তারপর নিম্ন মধ্যবিত্ত মানুষের যে হয়রানি, এই সামগ্রিক নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির জন্য, এটাও অত্যন্ত ভয়ানক বলে আমার মনে হয়। এবং ইলেকট্রাল বন্ডের পরোক্ষ প্রভাব আজকে দৈনন্দিন জীবনে রান্নার গ্যাস, ওষুধ, এই সমস্ত জিনিসের ওপর পড়েছে। মানুষ সেটা বুঝেছে। আমার মনে হয় যে লোকসভা নির্বাচনে মানুষ সেই জন্য বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। কৃষ্ণনগরে অমৃতা রায় জিতবেন। কৃষ্ণনগরের মানুষ নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন, এবং কৃষ্ণনগরের মানুষ অমৃতা রায়কে সাংসদ হিসেবে দেখতে চান কৃষ্ণনগর। তার কারণটা, কৃষ্ণনগরের মানুষ বিগত 20 বছর ধরে ঠকে আসছে। তা 15-20 বছর ধরে যে ঠকে আসছে, তাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা হয়েছে, এবার সেটা কৃষ্ণনগরের মানুষ শুধরে দিচ্ছেন, এবং আগামী 4 তারিখে খুব ভালো মার্জিনে অমৃতা রায় জিতবেন। পশ্চিমবঙ্গের প্রেক্ষিত ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে হয়তো মিলবে না, কারণ বিজেপি যেমন ইলেকট্রাল বন্ডের মতন দুর্নীতি করেছে, তেমনি পশ্চিমবঙ্গের তৃণমূল তাদের দলের বিভিন্ন MP, MLA, ব্লক স্তরের নেতা সবাই কিন্তু দুর্নীতির সাথে যুক্ত কম বেশি। এবং আমার পশ্চিমবঙ্গের যেটা অ্যানালিসিস, যে পোলারাইজেশন, এই পোলারাইজেশনটা 2019 সাল থেকে কিন্তু অলরেডি শুরু হয়েছে। কারণ একটা অ্যান্টি ইনকামবেন্সি তখনই জন্মায় যখন মানুষ তার চাহিদা মতন পরিষেবা সরকারের কাছ থেকে পায় না, যেটা 2019 সাল থেকে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে বলেই আজ কিন্তু দেখুন যে
2024 সালের নির্বাচনে অনেকটাই কিন্তু তৃণমূল কোণঠাসা, এবং যার প্রভাব কিন্তু আগামী লোকসভা নির্বাচনে পড়বে। বাম কংগ্রেসের একটা ভোট, একটা পার্সেন্টেজ অফ ভোট অদ্ভুতভাবে বাড়বে। এটা আপনি খেয়াল করবেন যে অ্যাবাভ 15% ভোট কিন্তু বাম কংগ্রেসের ঝুলিতে আসবে, এবং যেটা তৃণমূলের পক্ষে কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে। কৃষ্ণনগর লোকসভা নির্বাচনেও খুব ইন্টারেস্টিং ফিচার্স। পাটিগণিতের একটা হিসাব আপনি দেখুন যে 2019 সাল মহুয়া দেবী প্রথম নির্বাচিত হলেন এমপি হিসেবে। তার আগে 2009 সাল তৃণমূল এবং কংগ্রেস যৌথভাবে ভোটে লড়েছিল এবং সিপিএমকে পরাজিত করেছিল। অর্থাৎ তখন পার্সেন্টেজ অফ ভোট তৃণমূল 2009 সালে যেটা পেয়েছিল 42%। 2014 সাল আপনার নিশ্চয়ই মনে রয়েছে যে কৃষ্ণনগর পৌরসভা 2013 সালে জোরপূর্বক দখল হলো। বীরনগর, রানাঘাট, একের পর এক সারা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেসের পৌরসভাগুলোকে ভেঙে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেস নিজে দায়িত্ব নিয়ে পুলিশ সন্ত্রাস সৃষ্টি করে, পুলিশ দিয়ে সেই বিভিন্ন রকমভাবে চাপ সৃষ্টি করে কিন্তু পৌরসভাগুলোকে ভেঙে দিল। যার ফল কি হলো দেখুন, 2014 সালের নির্বাচনে বিজেপির ভোটটা অ্যাব্রাপ্ট বেড়ে গেল। 16% ভোট ছিল 2009 সালে কৃষ্ণনগর লোকসভা নির্বাচন। 2014 সালে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট রাইজ হলো 26%। সিপিএম এর ভোট 29% থেকে 2019 সালে নেমে আসলো 8%-এ। কংগ্রেসের ভোট 2014 7% থেকে নেমে আসলো 3%-এ। তাহলে এই যে ডিউ টু পোলারাইজেশন, মানুষ ঠিক করলো যে তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অসভ্যতা, এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য কিন্তু মানুষ একটা নির্দিষ্ট দিকে ভোটকে পোলারাইজ করার চেষ্টা করলো। তার ফলই কিন্তু বিজেপির উত্থান। এটা শুধু কৃষ্ণনগর নয়, এটা সারা পশ্চিমবঙ্গে। এবং এবারও কিন্তু কৃষ্ণনগরে একটা পোলারাইজেশন হয়েছে। পোলারাইজেশন তখনই হয়, অর্থাৎ একটা পোল থেকে আরেকটা পোলের দিকে মানুষের মুভমেন্ট তখনই আসে যখন সরকারের কাছ থেকে মানুষ সুবিধাজনক কিছু পায় না, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। এবং এখানে সিপিএম কংগ্রেসের যৌথ ভোট এবছর কিন্তু অনেকটা রাইজ হবে। স্বাভাবিক, আপনি বুঝতে পারছেন যে সিপিএম কংগ্রেসের ভোট, যেটা 2009 সালে সিপিএমের ভোট ছিল 30%-এর কাছাকাছি, কংগ্রেসের ভোট ছিল 7-8%-এর কাছাকাছি, সেই ভোটগুলো যদি সম্মিলিত হয় এইবার, তাহলে কিন্তু কৃষ্ণনগর সিট বাম কংগ্রেসের জেতার জন্য কিন্তু অসম্ভব কিছু না। সারা ভারত জুড়ে তো আমরা যেহেতু বাংলাতে থাকি, বাংলার রেজাল্ট এবার অভূতপূর্ব হবে। আপনারা দেখেছিলেন 2021 সালেও যেমন মানুষ সাইলেন্টলি ভোট দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিল নানান অপপ্রচার, এবং তার সঙ্গে এবছরে যেটা আরও যুক্ত হয়েছে যে এই 5 বছরে বাংলার প্রতি যে বঞ্চনা, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ, বাঙালির প্রতি যে বিমাতৃসুলভ আচরণ, সেইগুলো থেকে শুরু করে এই সরকার যে 10 বছরে যেভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, সেটা আর্থিক দিক হোক, সামাজিক দিক হোক, সব দিক থেকে, তাই মানুষ মুখিয়ে আছে যে সরকারের বিপক্ষে ভোট দেওয়ার জন্য। এবং তৃণমূল কংগ্রেস সেখানে একটা বড় ভূমিকা পালন করছে, এবং আমাদের রাজ্য নিয়ে আমরা ভীষণভাবে আশাবাদী যে একটা বড় ভিক্টরির দিকে আমরা আগামী 4 তারিখে যাচ্ছি। এবং সারা দেশেও আমাদের যে ইন্ডিয়া জোট আছে, সেই ইন্ডিয়া জোটও একটা ভালো ফলাফল করবে। আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে কিভাবে মানুষ, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে ছাত্র যুব, প্রত্যেকটা জায়গাতে মানুষ কিভাবে এই সরকারের বিরুদ্ধে বুঝছে ক্ষোভের আগে। তার কারণ এই সরকার 10 বছর ধরে মানুষকে শোষণ করেছে, এবং নিজের প্রচার ছাড়া এই সরকার আর কোনো কাজ এই 10 বছরে ভারতবর্ষের মানুষের জন্য করেনি। কৃষ্ণনগরে গত পৌরসভা পরবর্তী পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল, তাতে গ্রামীণ এলাকার যে আমাদের উন্নতি আমরা দেখেছিলাম, এবং এবারের নির্বাচনে প্রচারে যে সাড়া, বিপুল সাড়া আমরা পেয়েছি, তাতে কৃষ্ণনগরের ক্ষেত্রে আমরা বলতে পারেন 100% নিশ্চিত যেবারের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা আমাদের যে প্রার্থী কমরেড এস এম সাদি, তিনি জয়লাভ করবেন। এই লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর সিটে পোলারাইজেশনের কারণে এবং পার্সেন্টেজ অফ ভোট যেটা সুইং হবে সেই কারণে, এবং সেই সুইংটা কিন্তু তৃণমূল থেকে হবে বলে আমার বিশ্বাস, সেখানে তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা একদমই ক্ষীণ। এবং আমরা আশাবাদী যে বাম কংগ্রেস জোট কিন্তু এই সিটটা জিততে চলেছে। 2016 সালে প্রথম যখন আমরা এই বোঝাপড়াটা হয়েছিল, আমাদের আসন সমঝোতাটা হয়েছিল,
স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রাককালে এই বোঝাপড়া একবারে নিচু স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সকলের দুর্বলতা ছিল। ফলে কোনো কোনো জায়গাতে কিছু প্রশ্ন আমাদের সামনে আছে, তৃণমূল কংগ্রেস আমাদেরকে ভোট দেয়নি বা বামফ্রন্ট কংগ্রেসকে দেয়নি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপর থেকে এবং বিশেষ করে এবারে আমরা একবারে ওপর থেকে নিচু পর্যন্ত যে বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা নির্বাচন করেছি এবং নির্বাচনে আমাদের যে এলাকা সেই এলাকাতে কংগ্রেসের সমর্থন এবং কংগ্রেস এলাকাগুলোতে আমাদের যে সমর্থন শুধু না, সক্রিয় সমর্থন প্রচার, তাতে সর্বাত্মক আমাদের কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা অন্ততপক্ষে নিশ্চিত যেবারে বাম এবং কংগ্রেসের শক্তি ঐক্যবদ্ধভাবেই এবারে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের যে প্রার্থী যেখানে যেমন আছেন তারা তাদেরকে ভোট দেবেন। আমরা খুবই আশাবাদী। সম্ভাব্য জয়ী প্রার্থী কৃষ্ণগড়ের ক্ষেত্রে আমরা তো মনে করছি SM সাজি কমরেড জিতবেন। আমরা খুবই আশাবাদী কমরেড মোহাম্মদ সেলিম জিতবেন। আমরা বলতে পারি, নিশ্চিত করেই বলতে পারি, আমাদের দমদম কেন্দ্রে কমরেড সুজন চক্রবর্তী, আমাদের যাদবপুর কেন্দ্রে কমরেড আমাদের সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুরে বলা যেতে পারে যে খুবই লড়াইয়ের মধ্যে আছেন আমাদের দীপশিতা ধর। ফলে এই আসনগুলো তো খুবই ভালো আমাদের পক্ষে, কংগ্রেসের পক্ষেও খুব ইতিবাচক সারা আসন আছেন। বহরমপুরে অজিত চৌধুরী জিতবেন, এটা হচ্ছে আমাদের যে অ্যাসেসমেন্ট আছে। আমাদের মালদাতে ভালো হবে। আমাদের হচ্ছে যে পুরুলিয়াতে কংগ্রেসের যে প্রার্থী সে প্রার্থী ভালো ফলাফল করবে। এরকমভাবে সব মিলিয়ে 12 থেকে 15টা আসনে বাম কংগ্রেসের যে জোট, সেই জোটে তারা এবারে নির্বাচনে আমাদের রাজ্যের ক্ষেত্রে তারা ভালো ফলাফল পাবে বলে আমাদের বিশ্বাস। ফলাফল আমাদের যে আগের বছর মার্জিন ছিল 63,000 সামথিং আমাদের ভোটে আমাদের প্রিয় প্রার্থী মহুয়া মৈত্র জিতেছিল। এবছর আমরা আশাবাদী সেই মার্জিনটা আমাদের 1 লাখের কাছাকাছি আমাদের পৌঁছবে, এটা আমরা আশাবাদী। এবং কৃষ্ণনগর শহরের কথা যদি আমি বলি, কৃষ্ণনগর শহরে আমরা আগের বছর অনেক ভোটে পিছিয়েছিলাম, সেটা আমরা অনেকটা বিধানসভা ভোটে রিকভারি হয়েছিল এবং পৌরসভা ভোটে 2022 সালে আমরা শহর থেকে লিড পেয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা আশাবাদী এই ইলেকশনে যে কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে কৃষ্ণনগরের মানুষও স্বাভাবিকভাবেই যে তাদের যে দাবি দাওয়া আছে তার ভিত্তিতে ভোট দেবে এবং আমরা এই কৃষ্ণনগর শহর থেকে একটা ভালো রেজাল্ট করব, এই বিষয়ে আমরা একদম 100% আশাবাদী। আমাদের অঞ্জনা খাল থেকে সংস্কার থেকে শুরু করে আমাদের যেটা ফ্লাইওভারের বিষয়টা আছে বেলেডাঙ্গা মোড়ে, যেটা আমাদের নিত্য দিনের সমস্যা হয়, সেইগুলো থেকে শুরু করে একটা করিমপুর আমাদের রেল লাইন যে বিষয়গুলো আছে এবং কৃষ্ণনগরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, এবং আপনারা জানলে খুশি হবেন যে আমাদের একটা বড় পার্ক আমাদের ঘাটের ধারে, যেটা জলঙ্গি নদীর ধারে একটা পার্ক অলরেডি স্যাংশন, সেটা হয়ে আছে। একটা রাজ্য সরকারের যেটা অর্থ দপ্তর আছে সেই দপ্তরের পারমিশনের অপেক্ষায় আছে। তো সেইখানেও আমাদের একটা বড় জায়গা তৈরি হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জন্য। এছাড়াও যে সামগ্রিক উন্নয়ন, রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা, কৃষ্ণনগরে যেটা একটা সার্বিক সমস্যা, যেহেতু এটা আনপ্ল্যান্ড সিটি, তো আমরা জানি অনেক জায়গাতে আমাদের নিকাশি ব্যবস্থার অনেক সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো আমাদের প্রার্থী মহুয়া মৈত্র বলেছিলেন যে একটা মাস্টার প্ল্যান করে যে আমাদের কৃষ্ণনগরে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো ড্রেনেজ থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে প্রতিটা সেগমেন্টে কাজ হবে, এই বিষয়ে আমরা আশ্বস্ত করতে পারি। স্থানীয় ইস্যুর মধ্যে যেটার সঙ্গে যুক্ত জলঙ্গি নদী সমাজ, একটা জিনিস অন্তত আমরা এইটুকু খুব অল্প প্রচেষ্টায় অল্প মানুষ দিয়ে যেটুকু করতে পেরেছি, সেটা অন্তত আর যাই হোক যে প্রতিটি রাজনৈতিক দল, সেটা তৃণমূল হতে পারে, CPM হতে পারে, বিজেপি হতে পারে, তাদেরকে তাদের ম্যানিফেস্টোয় জলঙ্গি নদী এবং পরিবেশ, কৃষ্ণনগরকে কেন্দ্র করে অঞ্জনা নদী এবং পরিবেশ তাকে সংস্কার করতে হবে, এইটা তারা ম্যানিফেস্টোতে রাখতে বাধ্য হয়েছে। আমাদের কাছে প্রথম যদি বলেন যে সাফল্য, এটা কোনো সাফল্য সেই অর্থে নয়, তবুও যদি বলেন যে কিছু অল্প বয়স্ক ছেলে মেয়ে তারা লড়াইটা করেছে, আমরা হয়তো একটু সিনিয়র হিসেবে তাদেরকে কীভাবে এগোতে হবে এই আইডিয়াগুলো দিয়েছিলাম, এইটুকু একটা ছোট প্রাপ্তি। কিন্তু এই প্রাপ্তিতে কোনো আত্মতুষ্টির জায়গা নেই যতক্ষণ না আমরা জলঙ্গিকে সত্যি অর্থে বাঁচাতে পারবো, যতক্ষণ না অঞ্জনাকে সত্যি অর্থে বাঁচাতে পারবো। কারণ প্রকৃতি এই মুহূর্তে সমস্ত রাজনীতির, শুধু ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরে নয়, গোটা পৃথিবীর প্রধান এবং প্রথম এজেন্ডা আমার মনে হয়। কারণ আমি যদি অক্সিজেন না পাই আমি বাঁচবো কী করে? কার জন্য রাজনীতি? আমি যদি জল না পাই তাহলে বাঁচবো কী করে? এই মুহূর্তে নদিয়া জেলার, আপনি আঞ্চলিক বললেন, 85% জল মাটির তলা থেকে তুলে নেওয়া হয়েছে। 85% জল, এই নিয়ে কিন্তু না প্রশাসন অ্যাওয়্যার, না মিউনিসিপ্যালিটি অ্যাওয়্যার, কেউ জানে না। আমরা ডেপুটেশন দিচ্ছি এইটুকুই, কিন্তু এই লড়াইটাকে যদি সেই জায়গায় না নিয়ে যাওয়া যায়, আগামী দিনে গোটা কৃষ্ণনগর শহর কিন্তু মরুভূমি হতে সময় লাগবে না।